তালিকা করে নিতে পারেন কার্ল মার্কসের ডিকশনারিতে কি কি শব্দ নাই। রিপাবলিক শব্দ নাই, কনস্টিটিউশন শব্দ নাই, জনগণ শব্দ নাই। অবাক লাগবে শুনে আপনার কাছে। কার্ল মার্কসের চিন্তার ভিতরে জনগণ বলে কোনো শব্দ নাই, পাবলিক বলে কোনো শব্দ নাই, ক্লাস আছে। তাহলে এখন সরকার হ্যাঁ না ভোটে মানে হ্যাঁ ভোটের প্রচারণায় এত ব্যস্ত হয়ে গেল কেন? মানে সরকার কি জানে দেখাতে না? হবে, মানে দেখাতে ওই যে নিজেও না তো ওনার বাসায় ড্রয়িং রুমে সাজানো আছেন না, এই যে আমি জুলাই সনদ বানাইছি। জুলাই সনদ একটা গার্বেজ। এই গার্বেজটা উনি ড্রয়িং রুমে সাজা রাখবেন ওনার অ্যাচিভমেন্ট হিসেবে। থাকে না মানুষ বাইরে মানুষ কত কি প্রাইজ দিচ্ছে, সেগুলো নিয়ে একটা ড্রয়িং রুম, বিশাল ড্রয়িং রুমের অর্ধেকটা ওটার বলতে ভাটায় ফেলাইছে প্রাইজ দিয়ে, মানুষ করে না। তো উনি ওখানে সাজায় রাখার জন্য আমি জুলাই সনদ করে আনছি বাংলাদেশে। এমন জুলাই সনদ যেটা সংসদের সংখ্যাগরিষ্ঠ দলটা আউট করে দিতে পারে, 100% আউট করে দিতে পারে, এক তুড়িতে আউট করে দিতে পারে, আউট করে দিতে পারে। তো এই জন্য বললাম যে কনস্টিটিউশনালিজম সম্পর্কে যদি কোনো স্টাডি না থাকে, এবং কনস্টিটিউশনালিজম তো একদিনে তৈরি হয় নাই, একবারে প্রাইমারি প্রথম আবিষ্কার হয়েছিল কনস্টিটিউশনাল বলতে গেলে ইভেন ইউরোপেরও আগে, আমেরিকান কনস্টিটিউশন সবার আগে, 1776 স্বাধীনতার সবার আগে। 13 বছর পরে আপনার প্যারি বিপ্লব, এই যে কমিউনিস্টরা কার্ল মার্কসের কারণে যেটা নিয়ে বিশাল হইচই করে, এটা তো এরও পরে। খালি একটা খালি এর আগেরকার ঘটনা আছে, সেটা ইংল্যান্ডে ইংলিশ রেভলিউশন, যেটা এটা 1648। কিন্তু সেটাও আবার রিফর্ম করতে 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 একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন আপনি, এই 1932 সালের আগেও ইংল্যান্ডের সব লোক ভোট দিতে পারতো না। সার্বজনীন ভোট বলতে কিছু ছিল না। কি দিয়ে ঠিক হতো? একটা নির্দিষ্ট ইয়ে বলা আছে, কে কত টাকা ট্যাক্স দেয়, ওর নিচে হলে আপনার ভোট নাই, আমি ভোটারই না। ট্যাক্সের উপর ডিপেন্ড করে। এটা 1932 সালে এটা ফাইনালি কারেক্ট হয়েছে। এই জন্য ইলেকশনের সাথে আরেকটা শব্দ বলা হয়, দেখবেন, সার্বজনীন। সার্বজনীন শব্দটা তখন ব্যবহার হয়েছে, তাহলে ইলেকশন হবে, এর মধ্যে আবার সার্বজনীন কি? সার্বজনীন সবাই ভোট দিবে। ও আচ্ছা, তার মানে সবাই ভোট দিতে পারতো না, এরকম সিস্টেম ছিল শুরুতে। ইয়েস, কতদিন ছিল দেখেন, মোর দেন 100 ইয়ার্স। ইংল্যান্ডের কনস্টিটিউশন 100 বছরের বেশি ছিল এই সমস্যা। আমি কিন্তু এখনো মেয়েদের ভোটের কথা আনি নাই, এটাও এই মেয়েদের ভোটটাও ওই সময় শুরু হয়েছে, এই সার্বজনীন ভোট। মেয়েদের ভোট তো কিভাবে শুরু হয়েছে আমরা তো জানি ইংল্যান্ডে। হ্যাঁ, ওগুলো আপনারা আমার চেয়ে বেশি জানেন, আমি খালি যেটা বলতেছি আমরা সেই দিকে আগে আমরা একটু আমাদের ইলেকশনে চলে আসি। যে এখন ডক্টর ইউনূস আগেও 3 দলের সাথে আলাদা আলাদা কথা বলেছে, এখনো আবার কথা বলছে, তো সবাইকে হোপ দিয়েছে। এখন মানে আগে তো আমরা জানি যে সবাইকে আলাদা আলাদা হোপ দিয়েছে, তো এখন আসলে কিভাবে এটা সামঞ্জস্যতা আনবে, এই যে দ্বৈত নাগরিকত্ব এবং তার আগে আপনি আমাকে একটা সলভ করে দেন। এক পুরুষ 3টা মেয়েকে কমিট করছে, বিয়ে করবো তোমাকে, আমি একমাত্র তোমাকেই বিয়ে করবো এবং একমাত্র তোমাকেই ভালোবাসি, তো এটা শেষ কি হবে জানেন না আপনি? জানেন তো, এইগুলো তাই হবে। এটা হতে পারে, একদিকে হতে পারে যে মানে নিজে হয় প্রতারণা করবে 3 জনের সাথেই, না আরেকটা উপায় আছে, আপনি আত্মহত্যা করবেন। আত্মহত্যা, এটা সেকেন্ডটা আমি এটাই বলতে চাইছিলাম, হয় আত্মহত্যা করতে হবে না 3 জনের সাথে প্রতারণা করতে হবে। রাইট। তো ডক্টর ইউনূস কি মানে I don't know, we have to see, wait and see। তো আপনি বলছেন যে এই নির্বাচন কমিশনের কথা বলছেন, যে নির্বাচন কমিশন আগে থেকে কেন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে এটা বলেনি, বা ঋণ খেলাপির ব্যাপারে এটা কেন ইয়ে করেনি। বিএনপি কেন জানে না যে ঋণ খেলাপি তাদের এইখানে হতে পারে, এই প্যাচের মধ্যে তারা যেতে পারে, বিএনপি কেন বুঝতে পারেনি? খুব সহজ উত্তর, একটা লোকের নাম বলবো খালি, আব্দুল আল মিন্টু। দীর্ঘদিনের বিএনপির যারা ফাইন্যান্সার, দল চালানোর টাকা যারা দিয়ে গেছে, তার মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দিয়ে যাওয়া লোকটার নাম হলো আব্দুল আল মিন্টু। এখন বলেন তার ডাবল নাগরিকত্ব হচ্ছে কবে থেকে? বেশি মানুষ জানে না কবে থেকে। ওনার আমেরিকান নাগরিকত্ব 70-এর দশকের, 70 যখন উনি আমেরিকাতেই থাকতেন। এরপরে ওই আমেরিকাতে থাকার সময় ওনার সাথে শিকদার, কোন শিকদার? ন্যাশনাল ব্যাংকের মালিক শিকদার, হাসিনার প্রিয় পাত্র শিকদার।
এই হুম, শিখদের সাথে বন্ধুত্ব হয় তখনকার। এই বন্ধুত্ব কিসের এগুলো একটু খুঁজে বের করেন দেখেন তাকে কিনা, এগুলো এখানে প্রকাশ্যে বলা যাবে না। এর বন্ধুত্ব এমন দেখেন টাকা শিকদারের হুম, ন্যাশনাল ব্যাংকের মালিক হচ্ছে আব্দুল আল মিন্টু। তার মানে বন্ধুত্ব কি পরিমাণে গভীর এবং প্রথিত এবং বিশ্বাসযোগ্য হলে এই কাজ করা যায়। বুঝতে পারেন নিশ্চয়। আচ্ছা আর একটা বলে দিই এবার 2007 সালে এই মিন্টু সাহেব পুরা এবার আমানতের খেয়ানত আমানতটা যার হাতে তার কাছে তুলে দিচ্ছে, শিকদার সাহেবকে তুলে দিচ্ছে। শিকদার সাহেব নিজে নেয় না, নিজে হুম, না নিয়ে তার বড় মেয়েকে ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে এবং এরপর হুম, থেকে সবাই জানলো যে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হলো, মালিক হলো শিকদার। হুম, অরিজিনাল তা না। যখন লাইসেন্স পায় ওটা 80s তখন থেকে দেখেন কার নামে নেওয়া হয়েছিল। মিন্টু সাহেবের মালিকানা ছিল 35%, আর এক আব্দুল আওয়াল ছিল তারও 35%। এই ছিল মেজর দুই মালিক 70%। এখন বলেন এখন মিন্টু সাহেবের যদি দ্বৈত নাগরিকত্বের জন্য যদি লাইসেন্সটা বাতিল হয়ে যায় তাহলে বিএনপির ক্ষতি হবে না? না, হবে কি বিএনপির ক্ষতি আরো হবে? আরো অনেক ফাইন্যান্সার আছে, বড় বড় ফাইন্যান্সার। আমার জানা কিন্তু মতে সর্বশেষ বড় ফাইন্যান্সার হয়েছে আব্বাস। হুম, মাঝখানে কারো একটা রিকোয়েস্টে ওনারা সরা রাখছিলেন মিন্টু সাহেবকে, কারণ হুম, মিন্টু সাহেবের মাধ্যমে ইন্ডিয়ানরা একবারে ডাইরেক্ট সম্পর্ক করতেছিল। সেই জন্য কারো একটা রিকোয়েস্টে তারেক জিয়া মিন্টু সাহেবকে দূরে রাখছিল। এলে ভিতরে অনেক কাহিনী আছে, আপনার ভিতরে খুঁড়ে দেখেন পাবেন। তাহলে এখন সোজা হিসাবটা হলো এই হুম, যে এমন এমন লোক দেখেন একদিক থেকে যে লোকটা ফাইন্যান্সিয়ালি সমস্যা করাপ্ট বলতে পারেন, হুম, আবার তারেকের দিক থেকে দেখলে ওই লোকটা কি তাকে দরকার না, কারণ ওই লোকটা তো তাকে ফান্ড দিবে। হুম। বিএনপির জন্য ওই লোকটা একদিক দরকার। একদিক থেকে দেখলে যে লোকটা প্রবলেম, একদিক থেকে দেখলে যে ছেলেটা চান্দাবাজ, আরেক দিক থেকে দেখলে ওই ছেলেটাই তো আমার ভালো ক্যারিয়ার। হুম, একদিক আমার থেকে দলের জন্য দেখলে যে ভালো। লোকটা পুলিশের সবচেয়ে বড় ঘুষখোর, সেই হুম, লোকটাকে দিয়ে তো আমি যাকে তাকে মারাইতে পারবো। হুম, ট্রু। এই এগুলা হিসাবের চোখে দেখতে হবে আপনাকে, তাহলে তো এখন বুঝবেন তো এটা এখন এই করতে। হিসাবের চোখে দেখলাম। তো এই হিসাব নিকাশ কোথায় গিয়ে শেষ হবে? নির্বাচন তো আর মাত্র ২০ দিন বাকি। আমি জানি না কি হবে, যা হবার কালকে, আজকে তো 20 19 20 21 21 এর মধ্যে যা খাওয়ার ফয়সালা হয়ে যাবে। এখন এরপরে কি যারা পছন্দ অপছন্দ করবে তারা রাস্তায় নামবে,